হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস একাডেমি। তো আমরা এর আগের দিনে একটা সিরিজ স্টার্ট করেছিলাম, যেখানে আমরা রেলের এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার নিয়ে ডিসকাশন করেছিলাম। আজকে আমরা কিছু কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। এখানে হয়তো তোমাদের লেখা আছে যে পুলিশ পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি, বাট এমনটা নয় যে এগুলো শুধুমাত্র পুলিশের পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট, বাকি কোনো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট নয়। কারণ তোমরা নিশ্চয়ই জানো, এতদিন ধরে পড়াশোনা করেছো, যে এরকম করে কোনো সিলেকশন হয় না যে এটা শুধুমাত্র পুলিশের পরীক্ষার, এটা শুধুমাত্র রেলের পরীক্ষার, এটা শুধুমাত্র সিজিএলের। এভাবে কিন্তু কোনো ক্যাটাগরাইজড হয় না। তো উপরে লেখা আছে পুলিশ পরীক্ষা, তার মানে এই নয় যে আমি তো পুলিশ পরীক্ষা দেবো না, তো আমার জন্য ইম্পর্টেন্ট নয়। এটা কিন্তু যে কোনো কারোর জন্য, যে কোনো অ্যাসপিরেন্টের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটা। আর তার আগে বলে দিই যে যেটা আমার পার্সোনাল অপিনিয়ন এতদিন ধরে রয়েছে, যে যে কোনো টিচারের কাছ থেকে তোমরা পড়ো না কেন, অ্যাটলিস্ট সেই টিচারের ব্যাকগ্রাউন্ড একটু হলেও জানে না। ব্যাকগ্রাউন্ড মানে আমি বলতে চাইছি তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। ঠিক কেন বলছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ দেখো, টিচার হওয়া আমার মনে হয় না টিচার হওয়া খুব একটা জটিল। কারণ সাপোজ তুমি মনে করো কোনো একটা সাবজেক্ট নিয়ে 2 বছর পড়ছো, মাত্র একটা সাবজেক্ট নিয়ে 2 বছর পড়ছো, ঠিক? তো সেই সাবজেক্টে আর আমি আরেকজন কোনো একটা স্টুডেন্ট হয়তো সে পরীক্ষার জন্য পড়ছে, মানে সে 7টা 8টা বিষয় নিয়ে পড়ছে। কারণ জিএসটা আমরা যদি দেখি, তো জিএসের মধ্যে 4 5টা বিষয়, তো জিএস একাই, তো 7 8টা বিষয় নিয়ে সে পড়ছে। এবার তুমি বলো যে ওই যে শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে পড়ছে, আর তুমি 7 8টা সাবজেক্ট একসাথে পড়ছো, তো ওই যে স্টুডেন্টটা আছে, দ্বিতীয় স্টুডেন্টটা, সে নিশ্চয়ই একটা সাবজেক্টে বহুত বেশি বেশি কিছু পড়তে পারবে, বহুত বেশি কিছু জেনে নেবে। তো আমি দেখেছি এরকম অনেক, মানে আমি টিচার বিভিন্ন জনের এমন নয়, আমি বিভিন্ন জনের ক্লাস দেখতে থাকি, ঠিক? তো ওখানে দেখেছি এক ধরনের ট্রেন্ড চলে, যে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার, যে 10 সেকেন্ডের একটা টাইমার লাগিয়ে দেবে, যে 10 সেকেন্ডের মধ্যে করতে পারো নি, তা তোমার দ্বারা হবে না। বাট বিলিভ মি, এটা পুরোপুরি ফেক। কারণ সেই টিচারকে যদি পরীক্ষা দিতে বলা হয়, আমার মনে হয় না যে সেই টিচার, আমার মনে হয় না, তো ছেড়ে দাও, ওই কোনো টিচারই বলতে পারবে না যে হ্যাঁ প্রত্যেকটা অঙ্ক আমি 10 সেকেন্ডের মধ্যে করে দিয়ে আসবো। এটা হতে পারে না, ইট ইজ ইম্পসিবল। কারণ পরীক্ষার হলে আলাদা একটা প্রেশার কাজ করে, আর সেই প্রেশারটা তারাই একমাত্র ফিল করতে পারে যারা অ্যাকচুয়ালি দিয়েছে এক্সামটা। সেই জন্য আমি তোমাদের এই যে এখানে যেটা লিখেছি না, যে 90 আউট অফ 90, তো এটা আমি এই জন্যই লিখেছি যে হ্যাঁ, আমি তোমাদেরকে সেই জিনিসগুলোই বলবো যতটা একটা অ্যাসপিরেন্টের মনে থাকার কথা এবং মনে থাকার দরকার আছে। তার থেকে বেশিও নয়, তার থেকে কমও না। যদি আগের ভিডিও দেখে থাকো, সেখানে দেখবে যে আমি বলেছি যে এই ধরনের সূত্র, যেটা সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, অনেকে আছে যারা মুখস্থ করে, অনেকে আছে বলবে যে এটা মুখস্থ করে নাও, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। বাট নট ইম্পর্ট্যান্ট কত মুখস্থ করবে এরকম করে। আমরা যদি চাই, যারা টিচার আছে তারা যদি চায়, তো প্রত্যেকটা অঙ্কতেই এরকম করে শর্টকাট বের করে দিতে পারে। জাস্ট কী করবে, এক্স ওয়াই ধরে নেবে, ঠিক? লাস্টে যে পরে যেটা আসবে এক্স ওয়াই ধরে, সেইটাকে বলে দেবে যে দেখো শর্ট ট্রিক। আর তোমরা তো স্টুডেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে স্টুডেন্টরা, ও মাই গড স্যার এত সুন্দর শর্ট ট্রিক বলে দিয়েছে, এর থেকে তো ভালো স্যার হতেই পারে না। বাট কোটা শর্ট ট্রিক তোমরা আজ পর্যন্ত মনে রেখেছো? তোমরা নিজেরা একবার হিসাব করে দেখো যে কোন চ্যাপ্টারে কটা শর্ট ট্রিক মনে আছে, এত তো শর্ট ট্রিক দেখে নিয়েছো। হয় না শর্ট ট্রিক। যদি তোমাদের সত্যি সত্যি সিলেকশন দরকার হয়, মনে হয় যে হ্যাঁ অঙ্কতে আমাদের একটা ভালো নাম্বার দরকার আছে সিলেকশনের জন্য, তো তোমাদেরকে বেস জানতেই হবে, ঠিক? বেসিক থেকে জানতেই হবে। তো দেখো, আমি নিজে অনেক, যারা আমার সাথে অনেক দিন ধরে জুড়ে আছে তারা নিশ্চয়ই দেখেছে যে স্টেটেরও বিভিন্ন পরীক্ষা আমি ক্লিয়ার করেছি। সিজিএল সিএচএস এখন তো রেজাল্ট আসেনি, দেখাই যাক ওদের রেজাল্ট কী হয়, ঠিক? তো জুড়ে থাকো। বাকি যতটা তোমাদের ক্লাসে করাবো, সেইটুকু জিনিসটাই বলবো, যতটুকু পরীক্ষা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং যতটা তোমাদের মুখস্থ রাখার দরকার আছে, তার থেকে যেগুলো বেশি তোমরা মুখস্থ করো, সেগুলো আমি বলে দেবো সেখানে, যে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। বাকি তোমাদের উপর, আমি তো আমার ওয়েতেই পড়াবো তোমাদেরকে। চলো তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে, এদের মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? 8-এর 9, 6-এর 11, 4-এর 9, 13-এর 15। দেখো, এটা করারও বিভিন্ন ধরনের শর্ট টেকনিক আছে, বাট মনে থাকে না। যেটা তোমাদের মনে থাকে সেটা বলছি, সব থেকে বেস্ট কী করতে পারে। তোমরা এখানে করবে কী করে নেবে, যে এই যে সংখ্যাগুলো আছে, ঠিক, 8-এর 9, 6-এর 11, এদের এক একজনকে সাথে এক একজনকে তুলনা করে নিতে পারে। এখানে আমরা করতে পারি যে 8-এর 9 আর 4-এর 9 দুজনকারই হরে সেম জিনিস আছে। 8-এর 9 আর 4-এর 9কে যদি দেখি, দুজনকারই হরে সেম জিনিস আছে। তো হর যখন সেম, তখন উপরে যেটা ছোট হবে সেটাই অবভিয়াসলি ছোট হয়ে যাবে, কারণ নিচটা তো সমান হয়ে গেছে। তাহলে উপরে যে ছোট আছে সেই ছোট হয়ে যাবে। আমাদের বৃহত্তম জানতে চেয়েছে, তার মানে 4-এর 9 আর 8-এর 9-এর মধ্যে 4-এর 9 তো বৃহত্তম হতেই পারে না। 4-এর 9টা বৃহত্তম হতেই পারে না, কারণ 8-এর 9টা বড়। এবার তাহলে 4-এর 9কে আমরা ডিলিট করে দিচ্ছি। এবার আর কে কে রয়েছে, 8-এর 9, 6-এর 11 আর 13-এর 15। তাহলে
8 আর 9 আর 6 আর 11-র মধ্যে কম্পেয়ার করছি। কী করবো আমরা এখানে 11-র সাথে 8 গুণ করবো, কত হয়ে যাচ্ছে 88। 9-এর সাথে 6 গুণ করবো, হয়ে যাচ্ছে কত 54। এটা আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম কীভাবে, এটা আমরা তোমরা এভাবেও ভেবে নিতে পারো যে স্যার এখানে আমি করেছিলাম কি জানো, 8 আর 9 আর 6 আর 11 এই দুজনকার এলসিএম নিয়েছি। এই দুজনকে তাহলে 9 আর 11-র এলসিএম কত 99, আমি 99-তে গুণ করেছি। কাটাকাটি হচ্ছে 11 9 99, 9 6 54, 9 11 99, এখানে হচ্ছে 11টা 88। এই জিনিসটাই কিন্তু এইখানে আমি এই জিনিসটাই করেছিলাম, ঠিক। তো তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে যেটা 6 আর 11 সেটা হচ্ছে 54, আর যেটা 8 আর 9 সেটা হচ্ছে 88। তো 6 আর 11টা তো বড় হতে পারে না, তাহলে এটাও আমার ডিলিট হয়ে যাচ্ছে। এখন আমি কম্পেয়ার করবো 8 আর 9-এর সাথে 13 আর 15। তাহলে আমরা কী করছি, দুটো দুটো নিয়ে কম্পেয়ার করছি। যেহেতু আমাদের শুধুমাত্র বৃহত্তম জানতে চাই বা শুধুমাত্র যদি ক্ষুদ্রতম জানতে চাই, তাহলে আমরা যে কোনো দুটো দুটো করে নিয়ে কিন্তু তাদের মধ্যে কম্পেয়ার করে নেবো। বৃহত্তম বলে আমরা ক্ষুদ্রতম কাটতে থাকবো, ক্ষুদ্রতম জানতে চাইলে বৃহত্তম যেটা হবে সেটা করে কাটতে থাকবো, ঠিক। এটা সব থেকে বেস্ট হিসাবে মানা যেতে পারে এখানে। তো 15 8 120 আর 13 9 117। তাহলে অবশ্যই যেটা 117 সেটা তো ছোটো, মানে 13 আর 15টা তো ছোটো হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 8/9। তাহলে আমাদের বড় কোনটা হবে 8/9। এটা যেটা বললাম এটা হচ্ছে যে ইউনিভার্সাল মেথড, এটা আমরা যে কোনো বড় ছোটো অঙ্কর সাহায্যে ক্ষেত্রে কিন্তু লাগাতে পারি, ঠিক। নেক্সট দেখো একটা সিম্পলিফিকেশান আছে, খুবই সোজা। √36, এটার মান নিশ্চয়ই জানো 6, আর নিচে তো 7। √49 মানে কি 7। √9 মানে 3/7 প্লাস 5/7। এবার যখন হরের সবাইকার যদি সেম হয়, তাহলে আমাদের হরের লসাগু কত হয়ে যাবে 7। তাহলে উপরে যোগ করলে পাবো 6 + 3 + 5। 6 6 5 11 3 14/7, মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 2। অপশান বি অ্যান্সার হবে। নেক্সট তো কী আছে 144/0.144 সমান 14.4/x। তো কী করতে পারি আমরা এখানে 144/0.144 আছে সমান 14.4/x আছে। তো আমরা এই দশমিকগুলোকে তুলে নিচ্ছি। দশমিকগুলো যদি তুলি, নিচের দশমিকটা উপরে গেলে কী হবে 10³ হবে, কারণ হাজার নিচের দশমিকের উপরে 3 ঘর আছে, তাহলে উপরে 10³ চলে যাবে। এখানে যদি দেখি তো উপরে একটা দশমিক ছিল, নিচে এসে একটা 10 পাবো। এবার আমরা কাটাকাটি করতে পারি, 144-এর সাথে 144 কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে 10³ আমরা যদি কোনাকুনি গুণ করে নিই একবারই, x × 10⁴ সমান 144, এটা পড়ে থাকছে। তাহলে x সমান কী হয়ে যাবে 144/10⁴। 10⁴ মানে কি 4টা ঘর আগে দশমিক বসাতে হবে। তো 4টা ঘর আগে যদি দশমিক বসাই তাহলে 0 একটা দিতে হবে, 0.0144 অ্যান্সার হয়ে যাবে। মানে আমাদের অপশান এতে আছে, যেটা 4টার আগে দশমিক আছে। তাহলে এখানে দশমিকটা কিন্তু খেয়াল করে দেবে, ভুল এখানে দশমিকে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বাকি অঙ্কটাতে কিন্তু কিছু জটিল জিনিস নেই। নেক্সট একটি ভগ্নাংশের হর লবের চেয়ে 2 বেশি বলা আছে। তা দেখো এখানে এই ধরনের অঙ্কতে যখন প্রদত্ত ভগ্নাংশটি বলবে, তার মানে কি ওই ভগ্নাংশটি আমাকে নির্ণয় করতে হবে, ঠিক। তো ভগ্নাংশের হরটা লবের চেয়ে 2 বেশি হবে। দেখবো আমরা কোনটা আছে যে হরের যেখানে লবের থেকে 2 বেশি আছে। তো প্রথম ভগ্নাংশ যদি দেখি, এটা তো বেশি নয়, এটা তো 3 বেশি আছে হর। দ্বিতীয় ভগ্নাংশ তো 3 বেশি আছে। তৃতীয় ভগ্নাংশ তো 1 বেশি আছে। একমাত্র তাহলে 3টা যদি কেটে যায় একটাই পড়েছে, তাহলে অ্যান্সার অবশ্যই 1/3। বাকি অনেক সময় কি হয় যে প্রদত্ত ভগ্নাংশের সাথে 1 এর 2 যোগ করলে কত হবে, এরকম করে টিপিক্যাল বানানোর চেষ্টা করে, যেখানে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবেই হবে। এখানে আমাদের ক্যালকুলেশনটা না করলেও চলবে, আমরা শুধুমাত্র প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে এইখান থেকেই বের করে নিতে পারছি। কারণ এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না বাকি 3জন, একজনই স্যাটিসফাই করছে, তাহলে ওটা ক্যান্সার হতেই হবে। তাছাড়াও চাইলে আমরা কিন্তু এটা নর্মাল যে XY ধরে করে নিতে পারি। 2/3, 7/9, 5/7, 4/5 এই ভগ্নাংশগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে দ্বিতীয় ভগ্নাংশ কোনটি হবে। দেখো এখানে যেটা স্টুডেন্টের সিলি মিস্টেক যেটা হয়, মানে সিলি মিস্টেক মানে কি, মানে আমরা জানি অথচ ভুল করে যাচ্ছি কোন জিনিসটা, এই যে ঊর্ধ্বক্রমে যখন বলেছে অনেকেই কী করে এটাকে অধক্রমে সাজিয়ে দেয়, কখনো ঊর্ধ্বক্রমে হয়ে যায়, ঠিক আছে। এইখানে একটা সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। তো ঊর্ধ্বক্রমে বলেছে মানে কি ছোটোর থেকে বড় হব, মানে প্রথমে ছোট থাকবে, সরি এটা প্রথমে আমাদেরকে সব থেকে ছোটো সংখ্যা রাখতে হবে, ছোটো তারপরে বড় বড় এভাবে চলতে থাকবে, এটা ঊর্ধ্বক্রমে, মানে সব থেকে ছোটো তারপরে বড় তারপরে বড় তারপরে বড় সব থেকে বড়, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম সাজানো। তাহলে এখানের মধ্যে আমরা কী করে দেখব যে কী আছে 2/3, 7/9, 5/7, 4/5, 9/10। দেখো এটা তোমাদেরকে আমি যেটা পার্সেন্টেজ শিখেছ পার্সেন্টেজের সাহায্য নিয়ে করবো।
তো 2/3 মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ভগ্নাংশ যদি 2/3 হয় তাহলে আমাদের দশমিকে কী হবে 66.66%। ঠিক, যখনই নিচে 9 থাকে কি বলেছিলাম 11 দিয়ে গুণ করতে হবে, তো 11 সাথে 77.77%। নিচে যদি 7 থাকে কি বলেছিলাম 1/7 মানে 14.28। এগুলো অবশ্যই আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম 1/7, 1/8, 1/9, 1/10, যে এগুলো শুধুমাত্র পার্সেন্টেজে নয়, এগুলো আমরা অঙ্কের বিভিন্ন চ্যাপ্টারে ব্যবহার করতে পারি। ওই জন্য বলেছিলাম যেগুলোকে অবশ্যই মুখস্থ করতে হবে। যে জিনিসটা শুধুমাত্র সেই অঙ্কেতেই অ্যাপ্লিকেবল হয় সেগুলো কিন্তু আমি মুখস্থ করতে বারণই করি, কারণ একটা জিনিস একটাই মাত্র অঙ্কের জন্য মুখস্থ করার কোনো মানে হয় না। আর এই সমস্ত জিনিসগুলো 1/2, 1/3, 1/4 এগুলো বিভিন্ন চ্যাপ্টারে তোমরা ব্যবহার করতে পারো, তার জন্য বলছি যেগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। 1/7 মানে আমরা কি জানি 14.28%, বা 14 × 7%, তাই তো। তো 5/7 মানে কী হবে এর 5 গুণ, 5 × 8 = 40, 5 × 10 = 4, 14, 4 হাতে আছে 1, 14 × 5 = 17, 71, 71.40%। 4-এর 5 মানে ভগ্নাংশে কত হবে 80%, আর 9-এর 10 মানে 90%। এবার আমরা যদি দেখি তাহলে সব থেকে বড় কী হবে আমাদের এখানে, সব থেকে বড় হবে আমাদের 9/10, সব থেকে বড় 9/10টা কী হবে সব থেকে বড় করা 90% আছে। তারপরে হবে 4/5, তারপরে হবে 4/5, তারপরে কী হবে, তারপরে অবশ্যই 7/9, নেক্সট আসবে আমাদের 5/7, অ্যান্ড সব থেকে ছোটো হবে 2/3। তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজের সহায়তা নিয়েও কিন্তু আমরা যে ছোটো বড়োটা নির্ণয় করে থাকি অনেক সময়, যখন নিচে ক্যালকুলেশনটা সেই মতো আসবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেথড ব্যবহার হবে, যেখানে যেটা সুবিধাজনক সেখানে সেটা অ্যাপ্লাই করবো। ওই জন্য বলি যে জিনিস কিন্তু সবগুলোই জেনে রাখা দরকার। তাহলে এখানে আমাদের আনসার কী হয়ে যাবে, দ্বিতীয় ভগ্নাংশ বলেছিল, তার দ্বিতীয় ভগ্নাংশ 5/7। ক্লিয়ার। নেক্সট, শালিনী, তানভীর, রশিদ একটি কেক নিজেদের মধ্যে ভাগ করেছে। শালিনী তার 1/6 অংশ পেয়েছে, তানভীর তার 1/4 অংশ পেয়েছে, রশিদ অবশিষ্টাংশ পেয়েছে। তো এটা খুবই সোজা, যে কেকটা করা হয়েছিল তার 1/6 অংশ তো একজন নিয়েছে, আর একজন 1/4 অংশ নিয়েছে, আর রশিদ অবশিষ্ট। টোটাল অংশ তো 1, টোটাল অংশ 1, দুজনে খেয়ে নিয়েছে 1/6 আর 1/4 করে। এটা আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো 1 মাইনাস, যদি লসাগু করি 6 12 লসাগু নিতে পারি, 6 2 12, 2 + 3, তো এখান থেকে চলে আসবে 1 মাইনাস 5/12। ফার্দার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো কত 7/12, 7/12, অপশান ডি অ্যান্সার। 1 প্লাস, দেখো এই ধরনের অঙ্ক করানোর একটা ট্রিকও আছে, এমনটা নয় যে ট্রিকটা আমার জানা নেই, ট্রিকটা আমারও জানা আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাট আমি বলবো যে ট্রিক মুখস্থ করতে যাও না, কারণ বিশেষ কিছু মনে থাকে না, এক তো পরীক্ষার হলে প্রেশার থাকে। ট্রিক যদি একটুকু ভুল করে দিয়েছে ব্যাস ওইখানে গল্প শেষ। কিন্তু যদি তোমরা বেসিক নেমে করো এটা খুব বেশি সময় লাগবে না, কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসবে এটা গ্যারান্টি যদি বেসিক নেমে করো। তো প্রথমে আমি তোমাদেরকে ট্রিকটা দেখিয়ে দিচ্ছি। কী করবো, এই যে লাস্টে যে ভগ্নাংশ আছে 1/2 আমরা লিখবো 1 2, কটা 1 আছে 1 2 3, এই 3 এক পরপর লিখে যাবো। হ্যাঁ, এবার 1-এর সাথে 2 যোগ করছি কত পাবো 3, 3-এর সাথে 2 যোগ করছি 5, 5-এর সাথে 3 যোগ করছি 8, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 8/5, অ্যান্সার হয়ে যাবে আমাদের 8/5। ঠিক বোঝা গেল। এবার যদি আমরা এটা মেথডের সাহায্য করি, বেসিক মেথডে, তো আমরা নর্মাল যোগ করবো, 1-এর সাথে 1 + 2 যদি যোগ করি আমরা পেয়ে যাবো 3/2, 1 + 1/2 মানে পেয়ে যাবো 3/2। নেক্সট এটা কী হবে উল্টে যাবে, কী ছিল 1 + 1/1 + 1/3/2, এটা যদি উল্টে যায় তাহলে 2/3 হয়ে যাবে। এবার এখানে যোগ করলে পাবো আমরা 3 আর 2 5/3, এটা নেক্সট আবার উল্টে যাবে 1 + 5/3 আছে, তাহলে এর যদি উল্টে যায় তাহলে আমরা পেয়ে যাবো কি এখানে, আমরা পেয়ে যাবো এখানে 3/5, আবার যদি যোগ করি তাহলে পেয়ে যাবো 8/5। এটা যেটা করলাম এখানে যে ক্যালকুলেশন, এটা কিন্তু মুখে মুখে করতে পারবে তোমরা। খেয়াল কি রাখতে হবে, যখন মুখে মুখে মনে মনে করবে তখন কিন্তু জিনিসটাকে বেশি ফাস্ট করতে যাও না, ওখানে ভুল হয়ে যাবে, সিলি মিস্টেক হয়ে যাবে। তো যখন তুমি মনে মনে করছো তার মানে জেনে রাখবে তুমি অলরেডি বাকিদের তুলনায় ফাস্ট আছো, তাহলে সেখানে আর বেশি ফাস্ট হওয়ার দরকার নেই। ঠিক, আমাদের সুপারম্যান হওয়ার কোনো প্রয়োজন নেই অঙ্কের এই যে সমস্ত এক্সামগুলো আমরা দিচ্ছি এগুলো ক্লিয়ার করার জন্য, নর্মাল হিউম্যান হলেই হবে। দুটি ভিন্ন সংখ্যার পার্থক্য দেওয়া আছে 5/9 এবং ক্ষুদ্রতমটা দেওয়া আছে 5/6, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স দেওয়া আছে কত 5/9 এবং ক্ষুদ্রতম দেওয়া আছে কত 5/6। ওকে, তো নিশ্চয়ই বৃহৎ দুটো ডিফারেন্স যদি হয় তার মানে কি যে ছোটোটাই দেওয়া থাকে তার মানে বড়োটা তার থেকে তত বেশি হবে, তাহলে এখানে সেই জিনিসটাই আমরা করবো। অনেক সময় কী হয় ভগ্নাংশে থাকলে না জিনিসটা আমাদের মাথাতে বুঝতে অসুবিধা, তখন আমরা কী ভেবে নেবো যে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য দেওয়া আছে 5 আর ক্ষুদ্রতম দেওয়া আছে মনে করো 7, তাহলে বড়টা কত হবে, তাহলে কি 7 + 5,
7+5 করছি, যোগ করছি। তাহলে আমরা এখানে কী করবো, ভগ্নাংশে থাক না, জিনিস তো আমার একই কাজে লাগবে। ওই জন্য তো ম্যাথামেটিক্স, এই জন্য ম্যাথামেটিক্সে ফুল স্কোর করা যায়। ঠিক, যে আমরা একটা অঙ্ক শিখে গেলে আমরা ওই ধরনের 10টা অঙ্ক করে দেবো। ইভেন তার থেকে একটু যদি চেঞ্জ করা হয়, তাও আমরা যদি একটু ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করে রাখি, সেটাও করে দেবো। এই জন্য বলা হয় যে অঙ্কতে ফুল স্কোর করা সম্ভব হয়। তাহলে এখানে আমরা কী করব, এখানে আমরা 5 আর 9 সাথে যোগ করে দেবো জাস্ট 5 আর 6-কে। ক্যালকুলেশন যদি আমরা চাইলে আমরা এখানে বিভিন্ন রকম ট্রিক ব্যবহার করতে পারি, যে 5কে কমন, 5/3 কমন নিয়ে নেবো। 5/3 কমন নিলে কী পড়তে হবে, 1/3 প্লাস 1/2, ঠিক আছে। ক্যালকুলেশনকে ইজি করার জন্য 5/3 কমন নিয়েছিলাম। তো এখানে লসাগু হয়ে যাবে 3 2 6, 2 আর 3 5, তাহলে কত হয়ে যাবে 25/18। কেউ চাইলে এটা সিম্পলি এইখান থেকেও যোগ করে নিতে পারো। 9 আর 6 লসাগু স্যার 18, 9 2 18, 2 5 10, 6 3 18, 3 5 15, 10 15 25/18। এটাতে করো, এটাতে করো, ব্যাপার সেম, ঠিক আছে। এমন কিছু ডিফারেন্স আসবে না। 1 সেকেন্ডের জন্য মারামারি হচ্ছে না পরীক্ষাতে, 1 সেকেন্ডের জন্য মারামারি হয় না। বাস ডিসিশন সঠিক নিতে হবে যে কোন অঙ্কটা কখন করব, আর কোনটা ইজি কোশ্চেনগুলো আগে করতে হয়, এটুকুই যা। একটি সংখ্যার 5-এর 6 দেওয়া আছে 1440, সেই সংখ্যার 1/3 কত হবে? তো কী বলা হয়েছে, 1440টা কোনো একটা সংখ্যার 5-এর 6 অংশ, বলতে পারি না যে ওই সংখ্যাটার 5-এর 6 অংশ, তাহলে ওই সংখ্যাটার 1/3 কত হবে, ইন্টু 1/3। 1440 ইন্টু 5/6 যদি উল্টে যায় 6/5 হয়ে যাবে, ইন্টু 1/3 তো আছেই আছে। এবার আমরা কাটাকাটি করছি, আমরা এখানে কাটাকাটি কীভাবে করতে পারি, 5 2 10, ওকে, 3 দিয়ে কাটবো এখানে, 3 4 12, 3 8 24, 48 2 6। এবার দেখো সবাইকার ইউনিট ডিজিট আলাদা আলাদা, তাহলে আমরা এখানে ইউনিট ডিজিটের সাহারা নিতে পারি। 2 6 12, 2 8 16, মানে ইউনিট ডিজিট আমার 6 আসবে, অপশান আমার একটাই আছে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু দেখলাম যে অ্যান্সারে প্রত্যেকটা দিয়ে আমার ইউনিট ডিজিট ডিফারেন্ট, তাহলে আমি ইউনিট ডিজিটের সাহারা নিয়ে ক্যালকুলেশনটা থেকে বেঁচে গেলাম। এইভাবে সময় বাঁচানোটা কিন্তু লজিক্যাল, ঠিক, এটা কিন্তু লজিক্যাল, এটা তোমরা লাগাতে পারবে বিভিন্ন জায়গাতেই। নেক্সট, 2.5 প্লাস 1/5/100 প্লাস 2/7/1000 সমান জিজ্ঞেস জন্য। তো এটা আমরা কীভাবে করবো, যে স্যার 2 প্লাস কী দেওয়া আছে 0.5, 2 প্লাস 2.5, এটা লিখতেই পারি আমরা যে 2 প্লাস 0.5 প্লাস 1 প্লাস এটা লিখতে পারি স্যার 0.5। 1/5/100 এই জিনিসটা নিশ্চয়ই সবার জানা আছে যে a পূর্ণ b/c সমান আমরা লিখতে পারি a প্লাস b/c, এই জিনিসটা লিখতে পারি আমরা ইজিলি। সেইটা এখানে ব্যবহার করেছি যে 1/5/100 মানে 1 প্লাস 5/100, আর 5/100 মানেই কি, এখানে হবে 0.5 প্লাস 2 প্লাস 0.007, 3টে 0 ছিল তাই জন্য 3 ঘর আগে দশমিক লাগালাম। এবার 2 প্লাস 1 প্লাস 2 মানে আমরা পেয়ে যাচ্ছি এখানে 5 প্লাস 0.5 0.05 0.007, তার মানে আমরা এখানে পেয়ে যাবো কত, 0.557, যেটা আমরা বলতে পারি যে স্যার 5.55, আর 5.55 কোথাও অ্যান্সার নেই, কিন্তু এই 5টা আমরা যেটা কী বলে আসন্ন মান যদি করি তাহলে 5.6 লিখতে পারি এখানে। ক্লিয়ার? যদি এ এর উচ্চতা বি এর থেকে 25% কম হয়, তাহলে বি এর উচ্চতা এ এর থেকে আনুমানিক কত শতাংশ বেশি? তো দেখো এখানেও চাইলে আমরা শর্ট ট্রিক ব্যবহার করতে পারি, যে স্যার কীভাবে শর্ট ট্রিক, 25% কম বলা আছে, 25%কে আমরা লিখতে পারি 1/4, কম বলেছে মাইনাস দেবো, এবার মাইনাস আছে তাহলে আমাদের অ্যান্সারে প্লাস হবে, উপরে যা ছিল তাই থাকবে, নিচে এখানে 4 থেকে বিয়োগ 1 আছে তাহলে 4 বিয়োগ 1 করে দেবো 3, 1/3 মানে কি, 1/3 মানে 33.33%। তাহলে এটা আমি চাইলে বলতে পারি যে দেখো শর্ট ট্রিক, বাট এটাও কিন্তু ওই জায়গা থেকে এসেছে, তোমাদের দেখাচ্ছে। বা এটা হয়তো তোমরা ভুলে যেতে পারো বা তোমরা ভুল করে দিতে পারো, মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু যেটা দেখাবো সেটাতে মিস্টেক হবে না, কারণ সেটা সব জায়গাতে ব্যবহার হবে। কীভাবে, যে 25% কম বলেছে এর উচ্চতা, 25% কম, 25% মানে 1/4, তার মানে বি এর উচ্চতা যদি 4 হয়, এ এর উচ্চতা কী হবে, এর উচ্চতা 1 কম তার থেকে 3 হয়ে যাবে, ঠিক। এবার বলছে বি এর উচ্চতা এ এর থেকে আনুমানিক কত শতাংশ বেশি, এ এর থেকে, কার থেকে বলেছে, এ এর থেকে, মানে কি যার সাথে এর থেকে সে হরে চলে যায়। এর থেকে কত বেশি আছে স্যার, 1 বেশি আছে, 1 বেশি কতর উপরে, আমাকে বি এ এর থেকে বলেছে না, তাহলে এর যার সাথে আছে সে নিচে চলে আসবে, তো 3টে নিচে চলে আসবে, 1/3, আর 1/3 মানে ফ্র্যাকশানে ভগ্নাংশে কী হয় 33.33%।
অ্যান্সার এটাই। তাহলে এই জিনিসটা যেটা বললাম এটা তোমাদের বেসিক অ্যাপ্রোচ, এটা তো তোমাদের ভুল হবে না, এটা তোমাদের ভুলার সম্ভাবনা কম। কিন্তু এখানে স্যার মাইনাস বলেছিল না, প্লাস বলেছিল, স্যার উপরে বিয়োগ করতে বলেছিল না, নিচে বিয়োগ করতে বলেছিল, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক, তো আমি পার্টিকুলারলি তোমাদেরকে এই জিনিসটাই কিন্তু মনে রাখতে বলবো। কিন্তু আমাকে যদি শর্টসে করাতে হয়, যে 1 মিনিটের শর্টস, সেখানে অবশ্যই আমি এইভাবেই দেখাবো। কারণ কারণ ওখানে মানুষ ওইটাই চায়। শর্টস মানে কি, মানুষ ওটাই চায় যে 1 সেকেন্ডের মধ্যে কী হবে, 5 সেকেন্ডের মধ্যে কী করে করা যাবে, মজবুরি আমাদেরও। নেক্সট, 44 পূর্ণ 1-11 প্লাস 44 পূর্ণ 2-11 প্লাস 44 পূর্ণ 3-11 প্লাস 44 পূর্ণ 5-11। তো দেখো, আগে যে জিনিসটা বললাম এ পূর্ণ বি বাই সি যদি লেখা থাকে, আমরা এটাকে লিখে ভেঙে নিতে পারি এ প্লাস বি বাই সি আকারে। এখানে সেই জিনিসটাই করা হবে। 44 পূর্ণ 1/11 মানে কি আমরা লিখতে পারি 44 প্লাস 1/11। সেম 44 প্লাস 2/11। সিমিলার জিনিস হবে 44 প্লাস 3/11 প্লাস 44 প্লাস 5/11। এবার কটা 44 আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 44 × 4, 4টা 44 যোগফল বা 4 × 44 একই ব্যাপার। প্লাস 1-11 প্লাস 2-11 প্লাস 3-11 প্লাস 5-11। এবার এখানে আমরা এটাকে গুণ করে নিচ্ছি, 4×4 = 16, 4×4 = 17, 176 প্লাস লসাগুতে 11, উপরে যোগ হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5, যেটা আমরা পাবো কত, 5 আর 3 8 আর 2 10, 11/11 মানে 177 পেয়ে যাচ্ছি আমরা অ্যান্সার। অ্যান্সার কত পাচ্ছি 177। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 25% এবং 32% বৃদ্ধি পায়, ফলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কত শতাংশ বৃদ্ধি পায়। তো এটা আমি তোমাদের দুটো অ্যাপ্রোচে, দুটো পদ্ধতিতে করাবো, আরও 1 নম্বর পদ্ধতিতে করা যায়, বাট আমি এখানে দুটোই দেখাবো। একটা আমরা যে সূত্র আছে, ইউনিক ফর্মুলা, যে a প্লাস বি প্লাস এ বি বাই 100, কোনো একটা জিনিস প্রথমে কিছু পার্সেন্ট বাড়ানো হলো, তারপরে যদি কিছু পার্সেন্ট বাড়ানো হয়, তাহলে আমরা কী লাগাতে পারি, a প্লাস বি প্লাস এ বি বাই 100% বৃদ্ধি পাবে। আমরা এখানেও কিন্তু সেম জিনিসটাই করতে পারি। কীভাবে, যে স্যার 25 প্লাস 32 প্লাস 25 × 32/100। ক্লিয়ার? দেখো এখানে ক্যালকুলেশন করছি, 25 4 100, 4 8 32, তাহলে 32-এর সাথে 8 যোগ করলে 40, আর 25-এ 65%, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 65%। বা যদি আমরা চাই, তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, যে তোমাদের শিখিয়েছিলাম মাল্টিপ্লাইং ফ্যাক্টর, সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টরের সাহায্যও করতে পারি। কীভাবে, যে স্যার প্রথমে 25% বৃদ্ধি পাচ্ছে, 25% মানে তো 1/4 স্যার, 1/4 যদি বৃদ্ধি হয় তাহলে আমরা লিখবো 5/4। এটা আমাদের শতকরা করানোর সময় খুব ভালোভাবে করেছি, যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কী জিনিস আর কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমি তোমাদেরকে বলেছিলাম, যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এটা সাধারণত ব্যবহার করতে পারি। ইন্টু 32% মানে কি স্যার, স্যার 32% মানে এখানে আমরা লিখতে পারি 4 8 32, 4 25 100, 8/25। তাহলে 32% বৃদ্ধি মানে আগে যদি সে 25 ছিল, আজ সে কত হয়ে যাবে, 25-এর সাথে 8 যোগ হয়ে যাবে, 25-এর সাথে 8 যোগ 33 হয়ে যাবে। এবার এখানে আমরা কী করবো, কাটাকাটি করবো। 5 কাটাকাটি না করলেও চলবে, কাটাকাটি এখানে না করলেই সুবিধা হবে। কীভাবে সুবিধা হবে দেখো, 5-এর সাথে 33 গুণ করলে 5 3 15, 5 3 15 16, 165/4 25 100। 100-তে কত বেশি, 65 বেশি। 100-তে যত বেশি সেটাই বলা হয় পার্সেন্ট, তাহলে আমাদের কত পার্সেন্ট বেশি হবে, 65% বেশি হবে। তাহলে দুটো পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, দুটোই ওয়েল অ্যান্ড গুড, দুটো যে কোনো একটা কোনো, দুটোই যথেষ্ট। √10 প্লাস √221 প্লাস √12 প্লাস √16, এটা নিশ্চয়ই আমার বলার প্রয়োজন লাগবে না, কারণ এটা নিশ্চয়ই আশা করি সমস্ত স্টুডেন্টেরই জানা আছে। তো এটার অ্যান্সার কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এটা একটা হোমওয়ার্ক দিলাম, এটার অ্যান্সার কী হবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। অ্যাটলিস্ট আমিও তো দেখি যে তোমরা কতটা শিখেছো, আমাকে আরও কতটা বেশি যে ক্লিয়ার করতে হবে তোমাদেরকে। ABC একটি কাজ যথাক্রমে 5 দিন 8 দিন এবং 12 দিনে সম্পন্ন করে, যদি তারা একসাথে কাজ করে এবং কাজের জন্য এত টাকা পায়, তাহলে এ কত টাকা পাবে। তাহলে আমরা এখানে দেখব যে কে কতটা কাজ করেছে, যে যতটা কাজ করবে ঠিক ততটা পরিমাণ টাকা পাবে। বা এখানে আরেকটা জিনিস যদি লক্ষ্য করি আমরা ভালো করে, যে তারা একসাথে কাজ করেছিল এবং একসাথে কাজ কমপ্লিট করেছে, তার মানে প্রত্যেকেই সমান সংখ্যক দিন কাজ করেছে। প্রত্যেকে সমান সংখ্যক দিন কাজ করেছে, তাহলে তারা আমরা এখানে বলতে পারি যে তাদের এফিসিয়েন্সির হিসেবে তারা কাজটা করবে। আমার যদি ক্ষমতা তোমার তুলনায় দ্বিগুণ হয়, আমি দ্বিগুণ কাজ করবো প্রত্যেক দিন, তাহলে আমার যে পেমেন্ট হবে তোমার তুলনায় দ্বিগুণ হবে। তাহলে আমরা এখানে যেহেতু দিনটা সবাইকার জন্য সেম হচ্ছে, যে যখন 3জন একসাথে কাজ করছে তখন তো 3জনে একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করেছে, তাহলে আমরা এখানে শুধুমাত্র এফিসিয়েন্সির রেশিওটা বের করে নিলে সেখান থেকে বলে দিতে পারবো কে কত টাকা পাবে।
তার জন্য আমরা কী করবো, যে 5, 8 আর 12 প্রথমে এদের লসা ধরবো, এতদিনে করতে পারে। আমরা ধরে নিচ্ছি টোটাল ওয়ার্ক, আমরা টোটাল ওয়ার্কটাকে ধরবো কি এদের এলসিএম 5, 8, 12 এলসিএম। তাহলে টোটাল ওয়ার্কটা আমরা কত ধরবো, 5, 8, 12 এলসিএম কত হবে স্যার? 12 আর 8-এর 8 আর 5-এর মধ্যে তো এলসিএম যদি দেখি 8 5 40, কারণ 8 আর 5 দুটো আলাদা আলাদা, দুটো হচ্ছে যে দুই মধ্যে কোনো কমন নেই। তাহলে ওদের এলসিএম কত হবে, 40। 40 আর 12-এর এলসিএম কত হবে, আমরা কী করবো 40-এর নামটা খুঁজতে থাকবো। 40 একে 40, 12 দিয়ে কাটা যায় না। 40 দুন 80, 12 দিয়ে কাটা যায় না। 40 3 120, 12 দিয়ে কাটবে, তাহলে এলসিএম কত হয়ে যাবে 120। তাহলে টোটাল ওয়ার্ক ধরে নিচ্ছি আমরা 120। তো এফিসিয়েন্সি অফ এ কী হবে, টোটাল ওয়ার্ক বাই 5 দিনে করে দেয় টোটাল ওয়ার্কটা, তাহলে 120/5 মানে 24, 120/8 মানে 15, 120/12 মানে 10। তাহলে এটা ওদের এফিসিয়েন্সি রেশিও, এবিসি এর ক্ষমতার রেশিও, কর্মক্ষমতা যেটা আমরা বাংলায় বলে থাকি 24, 15, 10। টোটাল কাজের জন্য 9,800 টাকা দেওয়া হয়েছে। টোটাল কাজ মানে কি, আমরা এখানে তাহলে বললাম যে আমরা এফিসিয়েন্সিভাবেই করে নিতে পারি, এফিসিয়েন্সিটা ধরে। তো 9,800 টাকাটা 24 + 15 + 10 ইন্টু এ কত টাকা পাবে, এ কত রেশিওর জন্য কাজ করেছে, 24 রেশিও ইন্টু 24, ব্যাস এটা করে ক্যালকুলেশন করো। 9800 বাই নিচে যদি যোগ করি আমরা 5 আর 9 পাবো, 1 2 4 49 ইন্টু 24। যদি এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পারবো 49 2 98, 200 ইন্টু 24 মানে 4800 টাকা। অপশান ডি আমাদের অ্যান্সার হবে। একটি নির্বাচনে দুই প্রার্থীর জন্য প্রদত্ত ভোটের অনুপাত ছিল 2:9। সফল প্রার্থী এত ভোট পান, তাহলে মোট ভোটার সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি যে সফল যে প্রার্থী ছিল সে 9 রেশিও ভোট পেয়েছে, আর 9 রেশিও মানেই তো এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 9 8 4 3 2 1, এটা 9 রেশিওর মান টোটাল ভোটের, কারণ টোটাল ভোটের 9 রেশিও পেয়েছে আমার যে সফল হয়েছে, 2:9, যে 9 অনুপাত পেয়েছে সে জিতেছে, তার ভোটের সংখ্যাটা বলা আছে, তাহলে এটা 9 রেশিওর মান। আমাকে বের করতে হবে টোটাল ভোটার কি 2 + 9 রেশিও না 11 রেশিওর মান। তো দেখো এই ধরনের অঙ্কতে আমরা যখন দেখব লাস্টে 11 থেকে যাচ্ছে, 9 থেকে যাচ্ছে, এক্ষেত্রে আমরা কী করতে পারি যে যাই হোক না কেন, এটার মানটা আমার যাই হোক না কেন লাস্টে 11 দিয়ে গুণ করার পর 11-র মাল্টিপল হবে অ্যান্সার, অবশ্যই 11-র মাল্টিপল হবে। 9 কোনো না কোনো সংখ্যা দিয়ে এখানে কাটবে, 9 তার সাথে 11 গুণ করলে 11 দিয়ে মাল্টিপল হবে। তাহলে আমরা এখানে দেখব যে 11-র মাল্টিপল কী আছে। অনেক সময় কী হয়, অপশানের মধ্যে 3টে অপশান দেখবে 11 দিয়ে মাল্টিপল হবেই না, তাহলে যেটা বেঁচে থাকবে সেটা অ্যান্সার হয়ে যাবে। অনেক সময় কিন্তু ক্লাস করে যায় অপশান, যে হয়তো দুটো তোমাদের কেটে যাবে, দুটো থাকবে, ঠিক আছে। তো আমরা যখন এরকম 11 9 এসব সংখ্যা চলে আসবে, তখন আমরা একবার দেখবো অপশানগুলোকে, ঠিক। তো অপশানকে আমরা দেখছি 11 দিয়ে বিভাজিত নিয়ম নিশ্চয়ই সবাই জানা আছে, একটা ছেড়ে একটা করে জোড়া বানতে এবং যোগ করে দেখতে। তো 1 আর 3 4, 4 0 0 0 আর 9 ছেড়ে 13, তাহলে নিচে কত পাচ্ছি 13। উপরে যদি দেখি 2 0 আর 5 7, তো 7 আর 13-এর মধ্যে ডিফারেন্স কত 6, মানে এটা তো 11 দিয়ে মাল্টিপল নয়, তাহলে 11 দিয়ে মাল্টিপল নয়, তাহলে এটা তো অ্যান্সার হতে পারে না। নেক্সট আমরা দেখছি 1-এর সাথে 0 0 আর 9 10, আর উপরে পাচ্ছি 2 আর 3 5 আর 5 10, উপরেও 10 নিচেও 10, মানে ডিফারেন্স কত 0, তাহলে এটা 11 ডিভিজিবল, 11 দিয়ে ভাগ করে যাবে, তাহলে এটা অ্যান্সার হতে পারে। আমি বলছি না অ্যান্সার হবে, আমি বলছি অ্যান্সার হতে পারে। নেক্সট 1-এর সাথে 0 0 9 10, উপরে দেখতে পাচ্ছি 3 আর 2 5 5 10, মানে এটাও একটা অপশান হতে, দেখো অপশান ক্লাস করে গেছে, মানে দুটো অপশান মেবি আমার অ্যান্সার হতে পারে। অনেক সময় এটা কী হয় যে একটি মাত্র অ্যান্সার হতে পারে, এইরকমভাবে অঙ্কটা সেট হয়, তখন আমরা অ্যান্সার করে দিতে পারি। নেক্সট হচ্ছে 1 আর 2 3 আর 0 আর 9 12, উপরে কত হচ্ছে 3 0 5 8, এটা হতে পারে না, কারণ 8 আর 12 ডিফারেন্স কত 4, তাহলে দুটো অপশান আমাদের কেটে গেলো, দুটো অপশান আমাদের রয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে আমরা বেশি না কিছু ভেবে আমরা এখানে পুরো ক্যালকুলেশনটা করে নেবো। 9 দিয়ে কাটছি, 9 1 9, একটা 0 খাবে, 9 9 81 33, 9 3 27, 27 আর 6 62, 62 মানে আমরা খাওয়াবো এখানে 9 9 7 63, 9 6 54, 9 8 সরি 9 9, এখানে আমাদের খাওয়াতে হবে 9 9 81। ওকে, এবার এটা আমরা গুণ করবো 11 দিয়ে। তো 11 দিয়ে গুণের আমি তোমাদেরকে পদ্ধতি শিখিয়েছিলাম যে 11 দিয়ে গুণ করার সব থেকে বেস্ট পদ্ধতি কী হতে পারে। 11 দিয়ে গুণের পদ্ধতি নিশ্চয়ই শেখানো আছে, যে কী করবো 109 369 আছে, তাহলে 11 দিয়ে যখন গুণ করবো এই 9টাই লিখবো প্রথমে, 9 আর 6 15 আর 5, হাতে থাকছে 1, 6 হাতে 9 আর 1, হাতের যে 1 ছিল সেই একটার সাথে যোগ করলাম 10, হাতের হলো 1, 3 আর 9 12, আর হাতের 1 যোগ করলে 13, হাতের হলো 1 আবার,
9 আর 0 0, 9, 9 সাথে 1 যোগ করলে 10, হাতের হলো 1, 0 আর 1 1, আর ওই হাতের একটা 2, 1-এর সাথে কিছু নাই মানে 1, 120 305 নাই, তো 120 305 না, অপশান বিতে আছে। তা দেখো অনেক সময় আমাদের কী হয়, এটা কেটেও যেতে পারে আবার নাও কাটতে পারে, তবু কিন্তু আমরা যখনই 11 9 এসব দেখতে পাবো গুণ আছে, তখন আমরা একবার ঠিক করে দেখবো, খেয়াল থাকবে। আর 11 দিয়ে যে বিভাজ্যতা নিয়ম, এটা কিন্তু জেনে রাখবে, এটা খুব দরকার। প্রদত্ত রাশিটির সরলীকরণ করুন। ওকে, তো এই যে সরলটা আছে, এই সরলটা আমি যদি চাই, আমি তোমাদেরকে ডিজিটাল সাম একটা হয়তো ওয়ার্ড বলে দেবো, ঠিক আছে। আশা করি এখন এতদিনও অনেকেই জেনে গেছো যে ডিজিটাল সাম জিনিসটা কি, বাট এই ওয়ার্ডিংটা ইউজ করে হয়তো তোমাদেরকে বলে দেবে, দেখো ডিজিটাল সাম কি জাদু, ঠিক। বাট ঘন্টা ডিজিটাল সাম কিছু জাদু নয়, ডিজিটাল সাম 9 দিয়ে ডিভিসিবিলিটি এটা করো না, সেটা একটা তালিকা, আর কিছু না, কোনো জাদু নয়। অঙ্ক করছে এখানে, পিসি সরকারের ওই ট্রেন গায়েব করার কোনো জাদু করা হচ্ছে না। তো এখানে চাইলে আমরা ডিজিটাল সাম জিনিসটা ব্যবহার করতে পারি। ডিজিটাল সাম মানে কি, মানে 9 দিয়ে বিভাজ্যতা, 9 দিয়ে বিভাজ্যতা, সেটাকে ডিজিটাল সাম নাম দিয়ে দেওয়া হয়েছে। কারণ কি, কারণ 9 দিয়ে বিভাজিত দেখে কী হবে, সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে পড়ে, ওই জন্য ডিজিটাল সাম, ব্যাস এতটুকুই। তো আমরা নর্মালিও করে নিতে পারি। নর্মালি কীভাবে করবো, সে 200, আমরা জানি যে ভাগ গুণ যোগ বিয়োগ এভাবে কাজ করতে হয়, যে প্রথমে ভাগের কাজ, দ্বিগুণ দ্বিযোগ দ্বিবিয়োগ, আর প্রথমে ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনী প্রথমে, তারপরে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, এভাবে সলভ করতে হয়। তার মধ্যে সব থেকে প্রায়োরিটি কে থাকে, উপরে যদি বার দিয়ে থাকে, যদি মনে করো সাপোজ এরকম বার দিয়ে থাকে, তার মানে তখন আমাকে অবশ্যই 17 200 গুণটা আগে করতে হবে, তারপরে আমি ভাগের কাছে যাব। এই বারটা কিন্তু খুব পাওয়ারফুল। তাহলে এখানে আমরা ভাগ করবো, 200/40 মানে 5, 5-এর সাথে 17 গুণ করলে কী পাবো, 85। তাহলে আমাদের ব্র্যাকেট থেকে দেখো এই যে ভাগ এখানে যোগ আছে, তো এটা আমরা একসাথেই ক্যালকুলেশন করে নিতে পারি, যে 25/5 মানে 5 প্লাস 3 × 60, এখানে প্লাস আর মাইনাসের ডিফারেন্সিয়েট করেছে না, তো এখানে এই গুণটাও কিন্তু আমরা একসাথেই করতে পারি, এক লাইনেই করতে পারি। 3 × 60 180, মাইনাস এখানে পড়ে থাকছে কত, 85। মানে এই যে যখনই যোগ আর বিয়োগ দেখবে না, তখন জেনে নেবে যে এই যে সেকশনগুলো আছে আলাদা আলাদা করে আমি তিনটাকে একসাথে ক্যালকুলেশন করতে পারি। অনেকেই বুঝতে অসুবিধা হয় সরলীকরণের সাথে, যে স্যার এই ভাগটা করার পরেই তারপরে গুণটা করবো নাকি একসাথে করবো। তো যখনই মাঝে যোগ বিয়োগ দেখবে, তখন ওগুলোকে আলাদা আলাদা সেকশন ভেবে নেবে, যে ওইটা আমি একসাথে করতে পারি, এটা আমি একসাথে করতে পারি, এটা আমি একসাথে করতে পারি, এভাবে। যেমন এখানে যেটা করলাম, যে 25/5 একসাথেই করলাম, সেই লাইনে 3 × 60 করে নিলাম, সেই লাইনে আমার 17 × 200/40 করে নিলাম, ঠিক। এবার এটা ক্যালকুলেশন করবো, তো 5 আর এখানে -80, -80 তো 100, নর্মাল ক্যালকুলেশন। এবার চাইলে আমি দেখো তোমাদেরকে হাওয়া বানানোর জন্য এভাবেও বলতে পারতাম, যে স্যার এখানে আমার কিছু করার দরকার হবে না, কি করতে হবে শুধু, যে আমরা শুধু এখানে করবো এরকম, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কীভাবে হাওয়া বানানো হয়। তোমাদেরকে আমি লাইভ এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি কীভাবে হাওয়া বানানো হয়। তো আমি বলতাম এখানে যে ডিজিটাল সামের মাধ্যমে করে নিতে পারি, কিসের মাধ্যমে, ডিজিটাল সাম। এবার অনেক বাচ্চা তো শুনেই নাই ডিজিটাল সাম, সে তো অবাক, মাস্টার নতুন কী বলছে বাবা ডিজিটাল সাম। দোষ তাদের নয়, তারা সবসময় রিলসেই ব্যস্ত থাকে, তো শুনবে কী করে ডিজিটাল সাম কী জিনিস। বলতাম এখানে দেখো, এখানে কি আছে, 25/5, তার মানে 5 প্লাস 3 আর 60, একে আমরা এখানে 3 আর 6 9 যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে, 3 6 18, গুণ করে দিলে 18, 18-এর সাথে 8 আর 1 9 যোগ করে দিলে 9, তাহলে 9 দিয়ে ভাগ হয়ে যাবে 0, এখানে থাকছে 5, এখানে থাকছে 0 মাইনাস, এখানে বলতাম 40 5, 5 আর 17-তে গুণ করলে 85, 8 আর 5-এ 13, 3 আর 1-এ 4, তাহলে 5 থেকে 4 গেল মানে 1, তাহলে যেখানে দেখবে ডিজিটাল সাম যোগ করলে 1 হয়ে যাবে, সেটাই অ্যান্সার, একমাত্র এটি দিয়েছে, তাহলে এটি অ্যান্সার। তোমরা বলে মাস্টার এটি কী বলে দিল, বা যেটা ডিজিটাল সাম করলাম, মানে 9 দিয়ে বিভাজ্যতা দেখলাম, আর কিছু দেখিনি, ঠিক আছে। শিখলেও চলবে, না শিখলেও যথেষ্ট। যেখানে কাজে লাগবে, আমরা যে বিভাজ্যতা বলছি, যে স্যার এখানে আমরা যখনই 9 দিয়ে দেখবো তখন আমরা বিভাজ্যতা দেখে নেবো, সেটা জানলেই যথেষ্ট। ডিজিটাল সাম ওয়ার্ডটাকে যে জানতে হবে এরকম কিছু ব্যাপার নয়। নেক্সট, যদি একটি সংখ্যা অন্য সংখ্যার 4 গুণের চেয়ে 3 বেশি হয়, তবে নির্ণয় করে বলুন যে এখানে দুটি সংখ্যার যোগফল এত, সেই সংখ্যাগুলো কী কী। একটি সংখ্যা অন্য সংখ্যার 4 গুণের চেয়ে 3 বেশি, আমরা ডাইরেক্ট এবারে অপশানে হিট করব, কারণ আমাদের সেই সংখ্যাগুলোই দেওয়া আছে, সেই সংখ্যাগুলো দেওয়া আছে। অনেক সময় কী হয়, এক্সামিনার আরেকটা লাইন এগিয়ে বলে যে সেই সংখ্যাগুলির যোগফল কত, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট অপশান ব্যবহার করতে পারবো না। বাট যদি আমাদেরকে সেরকমভাবে এক্সামিনে দিয়ে দেয় যে তুমি ডাইরেক্ট অপশানগুলো ব্যবহার করো, তো আমরা কেন করবো না। দেখো সংখ্যাগুলো তাহলে আমরা চলে আসবো, যে একটা সংখ্যা অন্য সংখ্যার 4 গুণের চেয়ে 3 বেশি, তো আমরা দেখছি 6-এর 4 গুণ করলে 6 4 24, তার সাথে 3 বেশি 27, মানে এটা হতে পারে। আমি কি, যখন আমরা অপশান এলিমিনেশন করি তখন এটুকু জেনে রাখবে
যে আমরা ডাইরেক্ট বলতে পারি না যে এটা অ্যান্সার হবে, আমরা কি বলি যে এটা তো আমার অপশান হতেই পারে না, এটা আমার হতেই পারে না, তো ওইভাবে আমরা 2-3টাকে কেটে দিই, বাকি যেটা পড়ে থাকে সেটা অ্যান্সার হয়ে যায়। ক্লিয়ার? অপশান এলিমিনেশনের মাধ্যমে আমরা সঠিক অ্যান্সার বের করি না, আমরা ঝুট মানে যে অ্যান্সারগুলো হতে পারে না সেটা আমরা কেটে দিই। বোঝা গেল? তো এটা আমাদের হতে পারে, অপশান এটা আমাদের অ্যান্সার হতে পারে। 12 4 গুণ করলে 12×4 = 48, 48 3 বেশি হতেই পারে না এটা। 7×4 = 28, 28 থেকে 3 বেশি করলে তো 26-এর বেশি হবে, হতেই পারে না। 8×4 = 32, এ তো 4 গুণ করলেই বেশি হচ্ছে, হতেই পারে না। তাহলে 3টে অপশান যখন হতেই পারে না, তখন আরেকটা অপশানকে তো অ্যান্সার হতেই হবে বাধ্যতামূলক। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? অপশান এ, 6,27। বাকি তোমরা যদি নর্মালি করে দেখো এক্স ওয়াই ধরে, সেটা তো হয়ে যাবে। 40টি সংখ্যার গড় 71, যদি 100 সংখ্যাটি 140 দ্বারা প্রতিস্থাপিত হয় তবে গড় কত বাড়বে? তো দেখো, এটা আমি চাইলে এখানে যদি আমি হাওয়া বানাচ্ছি আমার, যে আমি একজন বিশাল টিচার, ঠিক, তো আমি কি বলতে পারি যে স্যার এখানে দেখবো 100 জায়গায় কত আছে? 140, কত বেশি? 40 বেশি। কটা সংখ্যা আছে? 40টা, তাহলে 1 বাড়বে। তোমাদের মনে থাকবে? তোমরা বুঝতে পারবে যে কী করলে? কদিন মনে রাখবে? 2 দিন, 3 দিন, 7 দিন, তার বেশি কিন্তু নয়। কিন্তু তোমাদের অঙ্কটা যখনই চেঞ্জ করো তো তখন আর অ্যাপ্লাই করতে পারো না। বাট এটা যদি তোমরা বেসিকটা একটু জেনে নাও, তাহলে তোমরা নিজেরাই যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবে। তোমরাও হয়তো 1 বছর প্র্যাকটিসের পর, 2 বছর প্র্যাকটিসের পর এরকম শর্টকাট বের করে দিতে পারবে। অ্যাকচুয়ালি শর্টকাটগুলো কিছুই না, জাস্ট আমাদের লাস্ট লাইনটাকে বলা হয়। আমি এটা কেন বারবার বলছি? কারণ আমি নিজে দেখেছি যে এগুলোর কোনো দরকার হয় না। আমি সেরকমই একজন টিচারের কাছ থেকে পড়েছি যে এতটাই অনেস্ট ছিল যে আমাদেরকে দেখিয়ে দিত যে দেখো কীভাবে হাওয়া বানানো হয়, আর চাইলে আমিও কত হাওয়া বানাতে পারি। সেখান থেকে আমি শিখেছি। তো আমি ওটাই চাইবো যে তোমরা যে মানে ভুল ধারণা নিয়ে রেখেছো ম্যাথামেটিক্স খুব জটিল জিনিস, কারণ জটিল তোমরা নিজেরা বানিয়ে রেখেছো। তোমরা শর্ট ট্রিক মুখস্থ করবে, অঙ্ক হয় না ওরকম করে। অঙ্ক 2 মিনিটের নুডলস খাওয়া নয়, ঠিক। অঙ্কটা যদি আমরা একবার বেসিক থেকে পড়ে নিই, আমি যেমন একবার বেসিক থেকে করে নিয়েছি, আমি যদি এক মাস এখন যদি নাও পড়ি, আমার মনে হয় আমার খুব একটা অসুবিধা হবে না, আমি আরামসে করে নিতে পারবো পরীক্ষাতে। তো এই জন্য বলি যে অঙ্কটাকে বেসিক থেকে ক্লিয়ার করো, দেখো কতটা ইজি জিনিস, কতটা ইজি সাবজেক্ট এটা। তো এটা আমরা এখানে কী ব্যবহার হচ্ছে এখানে আমরা, তো এটা ভালো করে বুঝিয়ে দেবো, কারণ এই গড়ের অঙ্কটা অনেক বেশি আমি দেখেছি যে একটু বেশি আছে, এবং অনেকেই বেশি নেমে হয়ে যাবে, এক্স ধরে করতে পারি আমরা, ইজিলি এক্স ধরে করতে পারি। বাট আমি তোমাদেরকে যে জিনিসটা শেখাবো সেটাও দেখো তোমরা পুরোপুরি ক্যাচ করে নিতে পারবে, ধ্যান দিয়ে শুনবে। তো এখানে তাহলে আমরা কি করব স্যার? এখানে আমরা করব কি, এখানে আমরা বিশেষ কিছু করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে টাকা পয়সার কথা ভাববো। কারণ টাকা পয়সার কথা মানুষের মাথায় একটু বেশি ঢোকে না, ওই জন্য টাকা পয়সা নিয়ে ভাববো। যখন তোমাদেরকে গড় পড়েছিলাম তখন এসে সেখানে দেখেছিলাম যে যাই থাকবো না কেন আমরা সবাইকে টাকা পয়সাতে টেনে নিয়েছিলাম, কারণ টাকা পয়সা মানুষের, বুঝতেই পারছো। তো সাপোজ মনে করো 40 জন নিয়ে কোনো পার্টি করা হচ্ছে, ঠিক, 40 জন নিয়ে কোনো পার্টি করা হচ্ছে, সবাইকে বলা হয়েছিল 71 টাকা করে আনতে, সবাইকে বলা হয়েছিল 71 টাকা করে আনতে। কিন্তু হয় কি সবসময়তেই যে কোনো একটা পার্টি যখন করেছে সবাই সেম পরিমাণ টাকা, কেউ হয়তো বুঝতে পারছো কেউ কম আসে কেউ বেশি আসে, তো ওভারঅল একটা আমাদের অ্যাভারেজ তৈরি হয়। সেরকম এখানে তৈরি হয়েছে যে 40টা সংখ্যা, 40 জন 71 টাকা করে গড় নিয়ে এসছে, ঠিক, গড়ে। এবারে ওইখানে হয়তো একজন কেউ ছিল যে 100 টাকা নিয়ে এসেছিলো, ঠিক আছে। যে 100 টাকা নিয়ে এসেছিলো তাকে কী করলাম আমরা, সে হয়তো সাপোজ চলে গেল আমাদের পার্টি ছেড়ে, বললো যে সে হয়তো কোনো কারণবশত সে পার্টি করবে না, সে পার্টি থেকে চলে গেল, ঠিক। এবার অন্য আরেকজন তার থেকে বেশ বড় লোক চলে এসেছে, 140 টাকা নিয়ে পার্টি করতে চলে আসছে। তাহলে একটা জিনিস ভাবো, যখন এখানে 40 জন ছিল তখন গড় গড় মানে কি, মানে এখানে সাপোজ মনে করো আমি বসে আছি, এখানে আমি চেয়ার নিয়ে বসে আছি, এইটার মধ্যে এই রুমটার মধ্যে পার্টি হবে যেখানে তোমরা 40 জন আছো। যখনই সবাই আসছিলো তখন আমি কী বলছিলাম যে তোমার কাছে কত টাকা আছে? স্যার 72 টাকা আছে, 1 টাকা দিয়ে আমাকে, বাকি 71 টাকা ভেতরে ঢুকে যাও। আবার তোমার কাছে কত আছে? নেক্সট যখন এলো যে স্যার 69 টাকা আছে, তাকে আমি ওই যে সবার কাছে কেটে রাখছিলাম সেখান থেকে 2 টাকা দিয়ে দিলাম, 71 টাকা, যাও ভিতরে যে পার্টি করো। মানে কি সবাইকে এখানে যখনই ঢুকে আছে তখন সবার কাছে 71 করে আছে, সবার কাছে 71 করে আছে। আর এখানে আমি বাইরে চৌকিদার বসে আছি, যখনই আসছে কেউ 71 টাকাতে যে বেশি আসছে তাকে তার কাছ থেকে কেটে নিচ্ছি, আর যে 71 টাকা থেকে কম নিয়ে আসছে তাকে সেই টাকাটা দিয়ে দিচ্ছি। দিয়ে শেষকালে দেখা যাচ্ছে যে যখনই 40 জন ঢুকে গেছে তোমরা এখানে সবাইকার কাছে 71 হয়ে গেছে, এবং আমার কাছে কোনো টাকা কিন্তু নেই, ঠিক। তাহলে 40 জনকে 71 করে। এবার কী হয়েছে, এখানে এমন একজন ছিল, তাহলে এখানে নিশ্চয়ই কেউ ছিল যে 100 টাকা নিয়ে এসেছিলো, সে কী হচ্ছে পার্টি ছেড়ে চলে যাচ্ছে, তাহলে সে তার 100 টাকাও নিয়ে চলে যাচ্ছে, কারণ পার্টিটা সে কমপ্লিটই করলো না, তাহলে 100 টাকা নিয়ে চলে যাচ্ছে। ওকে, এবার আরেকজন চলে এসেছে 140 টাকা নিয়ে। তাহলে একটা জিনিস বলো, আমি এখানে কি বলবো যে আচ্ছা সেই ছেলেটাকে যে গেছিলো সে 100 টাকা নিয়ে চলে গেলো, তাহলে যদি তুমি 100 টাকা নিয়ে আসো
তাহলে তো আমার কোনো মানে কমতি বাড়তি কিছু হবে না, কোনো কিছু হবে না, কারণ ও 100 টাকার একটা জিনিস চলে গেছে, আবার 100 টাকার একটা জিনিস চলে এসছে, তাহলে আমার অ্যাভারেজটা সেম মেনটেন রইলো। তার মানে যদি 100 জায়গায় 100ই যদি আসতো, তাহলে আমার অ্যাভারেজ 71ই থাকতো। কিন্তু 100 জায়গায় চলে এসছে 140, মানে আমরা বলতে পারি সে 40 টাকা বেশি নিয়ে চলে আসছে, মানে 100 টাকা নিয়ে এলেই তার অ্যাভারেজটা পুরোপুরি হয়ে যেত, বাট 40 টাকাটা বেশি নিয়ে আসছে, যার প্রভাবস্বরূপ এই 40 টাকাটা আমি কী করবো, কেটে রেখে দেবো। এই 40 টাকাটা আমি কেটে রেখে দেবো, ঠিক। এই 40 টাকা যখন আমি কেটে রেখে দেবো, তখন শেষকালে আমি কি ওদেরকেই ভাগ করবো, ওদের মধ্যেই ভাগ করবো। তোর আমার আছে কতজন, 40 জন। এই 40 জনকে যদি আমি 40 টাকা ভাগ করি, প্রত্যেকে ক টাকা করে পাবে, 1 টাকা করে বলবে। তাহলে এখানে গড় কত করে বেড়ে যাবে, 1 করে বেড়ে যাবে। তো এটা আমি ডিটেলসে বোঝালাম এই কারণে, কারণ এই যে গড়ে 3 ধরনের পদ্ধতি হয়। একটা হচ্ছে যে যখন কোনো একটা নতুন ডিজিট অ্যাড হলো, বা কোনো একটা ডিজিট রিমুভ করা হলো। আরেকটা হয় কি, যে একটা হয় যে অ্যাডিশন, একটা রিমুভাল, আর একটা প্রসেস হয় আমাদের যেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে কি চেঞ্জ করা হচ্ছে, যে একটা ইন্টারচেঞ্জ, ঠিক, যে একটার পরে তার একটা। তো গড় এই 3টে জিনিসের উপরে বেস করে নর্মালি তৈরি হয়, যেটা তোমাদেরকে যখন আমি পুরো ক্লাস করেছিলাম সুবিদাসের বইতে, তখন পুরোপুরি বুঝেছিলাম। আশা করি জিনিসগুলো তোমাদের মনে পড়ছে এখন যখন বলা হচ্ছে ঘটনাগুলো। তো আজকের লাস্ট অঙ্ক, নিম্নলিখিতের মধ্যে কোনটি সব থেকে বড় সেটি আমাদেরকে বলতে হবে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা চাইলে বিভিন্ন রকম ট্রিক অ্যাপ্লাই করতে পারি, বাট সব থেকে বেস্ট যে দুটোর মধ্যে কম্পারিজন করে একটা ছাড়তে থাকো। কী হবে, যে স্যার 7-9 আর 7-9 আর 11-14 মধ্যে দেখছি 14-7, 14-7 98, 9-11 99। তাহলে যেহেতু বড় বলেছে, তার মানে 7-9 তো হতে পারে না, 11-14 এখানে উইনার হলো, তাহলে 7-9 তো অ্যান্সার হতে পারে না। এবার 11-14 আর 3-4-এর মধ্যে আমি দেখছি 11-14 আর 3-4-এর মধ্যে দেখছি 4-11-44, 14-42, তাহলে 3-4 তো হতে পারে না, তাহলে 3-4 অপশান এলিমিনেট হলো। 11-14 আর 10-13, 11-14 আর 10-13 কী করছি, এই কোনাকুনি গুণ করছি, 13-11 143, 14-10 140, তো 140 হতে পারে না, তাহলে উইনারকে 11/14, অ্যান্সার কী হবে 11/14। এখানে চাইলে তোমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারতে। কী শর্ট ট্রিক, যে স্যার এখানে আমরা দেখবো 11-14 এদের ডিফারেন্স হচ্ছে 3, 10-13 এদের ডিফারেন্স হচ্ছে 3। তাহলে যদি লব আর হরের মধ্যে ডিফারেন্স যদি সেম হয়, তাহলে যার লব ছোট সেই ছোট হবে, যার লব বড় সে বড় হবে। তাহলে এখান থেকে বলে দিতে, সে 10-13 তো আমাদের অ্যান্সার হতেই পারে না, কারণ 10-13 থেকে বড় বসে আছে 11/14, তখন 10-13 কেটে যেত। তারপর বাকি তিনটের মধ্যে চাইলে আমরা আরও বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করতে পারতাম, বাট ওগুলো দরকার নেই, ওগুলো বিশেষ কিছু মনে থাকে না, পরীক্ষার সময় এক তো প্রেশার থাকে এত, ঠিক আছে। হ্যাঁ, যদি এরকমটা হয় যে পরীক্ষাতে আমি চাকরি পেলেও চলবে, না পেলেও চলবে, সাপোজ আমি যদি আজকে পরীক্ষা দিতে যাই, আমার পেলেও চলবে না পেলেও চলবে, তাহলে সেক্ষেত্রে আমার মাথার মধ্যে কোনো প্রেশারই থাকে না। তাহলে যখন মাথার মধ্যে প্রেশার থাকে না, কিন্তু তোমরা সাধারণত কি পরীক্ষা দিতে যাচ্ছ এই জন্য নয় যে পরীক্ষাতে শুধুমাত্র সিলেকশন লিয়ে দেখাবে বাইরে, ঠিক আছে, তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ কারণ তোমাদের চাকরি দরকার আছে, তখন মাথার মধ্যে প্রেশার থাকাটা স্বাভাবিক। প্রেশারে এই সমস্ত শর্টকাট মটকাট এগুলো মনে আসে না। তো এই ছিল তোমাদের 20টা অঙ্কের সলিউশন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। আমি বুঝতেই পারছো যে যেটা পড়াচ্ছি সেটা একদম পুরো অ্যাকচুয়াল জিনিস পড়াচ্ছি, কোনো হাওয়াবাজি করা আমার টেন্ডেন্সি একদমই নেই, যেটা করাবো অ্যাকচুয়াল জিনিস করাবো। তো আজকের ক্লাসটা এখানেই রাখলাম, নেক্সট আমরা আবার কোনো একটা প্র্যাকটিস নিয়ে ডিসকাশন করবো।